নমস্কার। অনুষ্টুপ পত্রিকার পক্ষ থেকে বই পড়া বই পাড়া সংক্রান্ত একটি যে আলোচনা আমরা শুরু করেছিলাম, কিছু কারণে মাঝে কয়েকদিনের জন্য সেটি আমরা পরিচালনা করতে পারিনি, তার জন্য আমরা অত্যন্ত দুঃখিত। তো নববর্ষের প্রাক্কালে, বাংলা শুভ নববর্ষের প্রাক্কালে আমরা আবার অনুষ্ঠানটিকে শুরু করছি। আমরা আশা রাখি যে আমাদের যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের সঙ্গে ছিলেন তারা অবশ্যই থাকবেন। বিভিন্ন বিষয় নিয়ে যেমন আমাদের আলোচনা করার কথা ছিল বা আলোচনা হচ্ছিল, সেই সংক্রান্ত আলোচনা আমরা করব। তো আজকে আমাদের বিষয় যেহেতু আগামীকাল নববর্ষ, বাংলা নববর্ষ, তো আমরা এই বই পড়া সংক্রান্ত বিষয়ে, বই পড়াতে নববর্ষ একটি বিশেষ দিন ইত্যাদি আছে এবং সেগুলিকে নিয়ে আমরা কিছু আলোচনা করতে চাইব। সেই সঙ্গে সামগ্রিকভাবে আমাদের দেশ রাজ্য জুড়ে নানান রকম সমস্ত ঘটনা প্রবাহের জন্যে কিছু অস্থিরতার মধ্যেও আমরা রয়েছি। যদিও সেখানে আমাদের বাঙালির যে অস্মিতা ইত্যাদি, সে সমস্ত বিষয়গুলো নিয়ে বিভিন্ন আলোচনা বিভিন্নভাবে চলছে। সোশ্যাল মিডিয়ার থেকে আরম্ভ করে মিডিয়াতে নানান মানুষ নানান রকম মতামত দিচ্ছেন। তো আমাদের এই নববর্ষ, এটাও তো বাঙালি অস্মিতারই একটি বহিঃপ্রকাশ, কারণ আমরা বাঙালি হিসেবে এই দিনটিকে একটি শুভ দিন বলে মনে করি, আমরা করি। তো আমার সঙ্গে রয়েছেন শ্রী অনিল আচার্য, অনুষ্টুপের সম্পাদক। আমি স্যারকে একটু বলবো যে যদি একটু শুরুতে আমরা আলোচনা করি যে এই যে বাঙালি অস্মিতা ইত্যাদি এবং সেই সঙ্গে বাংলা নববর্ষ, তার সঙ্গে আমাদের যে সামগ্রিক পরিস্থিতি সব মিলিয়ে যার মধ্যে দিয়ে আমরা আছি, একটু যদি স্যার কথা বলেন। আমাদের নববর্ষ আমরা সাধারণত তো এখন বাংলায় নববর্ষ বলি না, আমরা সবাইকে বলি হ্যাপি নিউ ইয়ার। তো এই প্রসঙ্গে আমার মনে পড়ছে বাদলদার কথা, আনন্দ প্রকাশনার বাদলদা। তো বাদলদা বলতেন যে নববর্ষ বলো, কিন্তু সেই সঙ্গে বলতে হয় বাংলা নববর্ষ, না বললে ঠিক ব্যাপারটা বোঝা যায় না। কারণ আমরা বাঙালি অস্মিতা, বাঙালি সংস্কৃতি, এটা নিয়ে আমাদের খুব গর্ব আছে। আমরা প্রায় বলে থাকি যে এই তো বাংলা মানে কি, বাংলা হচ্ছে সংস্কৃতির একটা পীঠস্থান, এক। 2 নম্বর আমরা বলি কলকাতা হচ্ছে বাংলা, এই বাংলা বাঙালির কাছে শুধু না, সারা ভারতের কাছে এটা নাকি সাংস্কৃতিক রাজধানী। তো আমাদের সংস্কৃতির সঙ্গে অবশ্যই নববর্ষ জড়িত। তা আমি বলি যে এই নববর্ষ যে পালন করবে মানুষ, সে নববর্ষে আমরা সেই সময় তো আমরা দেখেছি যে বাড়িতে মিষ্টি আসতো, দেখেছি নতুন জামা কাপড় পরে সবাই নববর্ষ করতে বেরোতো। আর এইখানে অদ্ভুতভাবে কলকাতাতে সেই চলটা কিন্তু কমে গেছে অনেক। পল্লীগ্রামেও খুব একটা নববর্ষ পালিত হচ্ছে, এটা দেখা যায় কিনা তুমি ভালো বলতে পারবে। আমার মনে হয় না খুব বিশদ দেখা যায়, বা চারপাশে থাকলে দেখা যাবে। আর মানুষ এমনিতেই তো এই সময় একটু দুঃখে দুঃখে থাকে, এক তো গরম, তার মধ্যে নির্বাচন, সব মিলে মানুষ খুব একটা ভালো অবস্থা আছে তা না। ফলে নববর্ষ এই সময় মানুষ কী ভাবছে আমরা ঠিক বুঝতে পারছি না। তবু একটা কথা থেকেই যায় যে নববর্ষ বলতে মিষ্টি, নববর্ষ বলতে বই, নববর্ষ বলতে হালখাতা, নববর্ষ বলতে কাগজের ফুল বানিয়ে বাড়ি সাজানো, এইসব আমরা দেখেছি একটা সময়। কিন্তু সেই সংস্কৃতিটা বোধহয় এখন আর সেরকম নেই, সেরকম দেখা যায় না। স্যার, এই প্রসঙ্গেই বলি যে আমরা বাঙালি অস্মিতা নিয়ে তো প্রচুর কথাবার্তা, আলোচনা, গবেষণা এসবই চলছে, কিন্তু চারপাশে তাকালে আমরা যে বাঙালিদের মূলত শহর কলকাতায় বা অন্যান্য মফস্বল শহরেও যেটা দেখতে পাচ্ছি, মানে যারা শহরিক বাঙালি,
তো তাদের তো স্যার মনে হচ্ছে যেন ওই মানে অসনে পথখাদ্য, বসনে বারমুডা, আর দর্শনে হচ্ছে সিরিজ। তো এই রকম একটা ব্যাপার, আর পঠন পাঠনে মোটামুটি থ্রিলার। তো এই যে স্যার বাঙালি যখন বাঙালি অস্মিতা নিয়ে আলোচনা করে, তখন সেটা কোন অস্মিতা? আমাদের বাঙালি সংস্কৃতিকে আমরা একটু একটু করে আমরা অ্যাংলিসাইজ করে ফেলেছি। আমরা এখন কথায় কথায় নিজেদের বাড়িতেও ইংরেজিতে কথা বলি। বাংলা ভাষায় যারা উচ্চবিত্ত পরিবার তারা খুব কম কথা বলেন, কারণ তাদের বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়ে। তবুও এই সময়টাতে নববর্ষে কিন্তু একটা বাঙালি সংস্কৃতির একটা জায়গা এখনো মনে হয় আমরা দেখতে পাই এবং আছে, সেটা হচ্ছে বই। এখনও কলেজ স্ট্রিট পাড়াতে যদি আমরা যাই তাহলে দেখব নববর্ষ পালিত হচ্ছে। এখনও ভাবতে ভালোই লাগে, কারণ আমরা সবাই যাই, তুমিও যাও, আমিও যাই। বিভিন্ন প্রকাশক তারা সে বই বার করেন এবং আমন্ত্রণপত্র পাঠান স্যার। হ্যাঁ, আমন্ত্রণপত্র পাঠান। আমি কয়েকটা আমন্ত্রণপত্র আনলে ভালো হতো। সে আমন্ত্রণপত্রগুলোর বিভিন্ন ডিজাইন থাকে, কিন্তু এই আমন্ত্রণপত্র পাঠানোর থেকে বড় কথা হচ্ছে ওই দিন আমি দেখেছি কলেজ স্ট্রিট পাড়াতে আমন্ত্রিত নন এমন প্রচুর মানুষ আসে। ঠিক। এবং তারা নতুন বই কেনেন না তা বলবো না, কিন্তু তার থেকে তাদের বেশি আগ্রহ হচ্ছে মিষ্টির প্যাকেটটা তারা বাড়িতে নিয়ে, ক্যালেন্ডারটা যদি জিজ্ঞেস করেন। অনুষ্ঠানে তো ক্যালেন্ডার হয় না। ঠিক। আমরা অনুষ্ঠান খোলা রাখি বটে, কিন্তু আমরা সেই অর্থে প্যাকেটও তৈরি করি না। এবং দীর্ঘকাল ধরে আমরা এই নববর্ষ উপলক্ষে কোনো বইও প্রকাশ করি না, কারণ আমাদের এক সময় একটা নিজেদেরকে আলাদা দেখার একটা বাসনা ছিল এবং এখনও আছে, যে সাধারণ সংস্কৃতি যেটা বলে, যেটার সঙ্গে ধর্মযুক্ত কিছু পরিমাণে। কারণ নববর্ষে কিন্তু পুজো দেয় সবাই। ঠিক। বিভিন্ন জায়গায় পুজো দিতে যায়, তারপরে পুজো দিয়ে এসে তারপরে তারা নানা রকম অনুষ্ঠান, নিজেদের বাড়িতেই কিছু অনুষ্ঠান করে। তো আমরা তো সেসব সংস্কৃতির মধ্যে নেই, এবং সত্যি কথা বলতে কি বোধহয় 90% বাঙালি আর নেই। তো সেই জন্যে যেটা নেই সেটা পালন হয়তো আমরা সবসময় করতে পারি না, কিন্তু যারা করেন তাদের প্রতি আমাদের যথেষ্ট আকর্ষণ বোধ হয়। কারণ এই সময়তে আমরা বিভিন্ন প্রকাশকের ঘরে যাই, সেখানে নতুন বই দেখি এবং তারা যথেষ্ট আদর আপ্যায়ন করেন। আর বিশেষ করে আমরা যেহেতু আমন্ত্রিত হই, আমাদের তো আদর আপ্যায়ন ভালোই হয় এবং খারাপ লাগে না সেটা। আমি চাই যে নববর্ষটা কলেজ স্ট্রিটে নিয়মিত যেন পালিত হই, আমরা যাই করতে পারি বা নাই পারি। ঠিক। যদিও স্যার একটা বোঝার ব্যাপার, সেটা হচ্ছে যে আমরা তো নববর্ষটাকে যেভাবে দেখি, সেটা সোনার দোকান থেকে শুরু করে বইয়ের দোকান, বিভিন্ন রকম ব্যবসা প্রতিষ্ঠান, তারা নববর্ষ পালন করেন এবং সেখানে ক্রেতাদের একটা ভিড় হয় বা দর্শকেরও ভিড় হয়, এগুলো স্যার হয়। কিন্তু সাধারণভাবে স্যার ইতিহাসটাতে আমরা যেটুকু জানি, সেটা কিন্তু নববর্ষের সঙ্গে প্রত্যক্ষভাবে কোনো ধর্মীয় বা এই ধরনের কোনো ব্যাপার ছিল না। বরং যেটা ছিল সেটা হচ্ছে যে সম্রাট আকবরের আমলে যে মানে হিজরি সাল ছিল, যেটা কিনা চান্দ্র মাস, সেই চান্দ্র মাসের সঙ্গে যেহেতু আমাদের মানে ফসলের যে সম্পর্ক, সেইটা সবসময় ঠিক সম্পৃক্ত থাকতো না। ফলে ফসল কখন উঠছে সেটা চান্দ্রমাস দিয়ে বার করে করাটা একটু সমস্যা ছিল, খাজনা আদায়ের ব্যাপারটা। কারণ রাজস্ব তো স্যার তখনও ছিল, এখনও আছে, তো সেটা ঠিকই আছে। তো এবার সেই জন্যে তখন ওটাকে সৌর মাসে নিয়ে এসে যেটা করা হলো সেটা হচ্ছে একটা ফসলি মাস, মানে হিজরির বদলে ফসলি সন গণনা আর কি, যে ফসল কিভাবে মানে চাষ হবে, সেটা কখন উঠবে না। এই সময় বোধ হয়, হ্যাঁ স্যার, আমার যতদূর মনে পড়ছে যে আকবরের আমলে কর আদায় করা, ঠিক, কর আদায় করা। এবং তুমি দেখবে বিভিন্ন মুদিখানার দোকানে, আমি ছেলেবেলা থেকে দেখি মুদিখানার দোকানে এই সময় হাল খাতা হয়। ঠিক। একটা মিষ্টির প্যাকেট দেওয়া হয়,
আর সারা বছর যারা ধার বাকিতে জিনিস নেয়, ঠিক। যাদের বাকি থাকে, সেদিন কিন্তু তাদেরকে এসে ওই টাকাটা দিয়ে যেতে হয়। আর সেই দিনই হাল খাতা বলে, তাদের হাল মানে সাল, ঠিক। ফলে নতুন খাতার উদ্বোধন হয়। দেখবে সেই লাল সালুতে মোড়া সালুতে মোড়া খাতা, সে লম্বা খাতা, যেখানে এখন তো মানুষ আর এভাবে ব্যবহার করে, এখন তো কম্পিউটার এসে। হ্যাঁ, তবু স্যার কলেজ স্ট্রিটে কিন্তু এখনো ওই খাতা তৈরি হয় এবং বিক্রি হয়। এখন ওই খাতা, এবং যেটাকে আমরা বলি খেরোর খাতা। খেরোর খাতা, হ্যাঁ, সত্যজিৎরাও খেরোর খাতা লিখতেন। তাছাড়া আমরা খেরোর খাতা নিয়ে অনেক গল্প আর শুনেছি। বিশেষ করে স্যার মহাজনদের সঙ্গে ব্যাপারটা যুক্ত আছে, কারণ মহাজনদের কাছ থেকে যারা মাল নিয়ে সারা বছর ব্যবসা করে, এবং সেটা যেহেতু এখনও ধার বাকিতেই অনেক সময় চলে, ফলে ওই হোলসেলাররা কিন্তু এই সময় তাদের রিটেলারদের কাছ থেকে ওই হিসেবটা করে স্যার টাকাটা পুরো নেয়। মানে দুদিক থেকে হচ্ছে, একদিক থেকে যারা ধার বাকিতে নিচ্ছে তারা টাকাটা শোধ করছে, ঠিক। আর এক পক্ষ টাকাটা পাচ্ছে। তবে মজার কথা হচ্ছে, আমি অবাক হয়ে যাই এখনো, যে তুমি যদি দেখো খেরো খাতা, যদি দেখো এই যে লম্বা লম্বা যোগ, ধরো প্রায় 20, 25, 50, 100টা যোগ অবলীলার ক্রমে যেভাবে করা হতো, একদম সেটা কিন্তু এখনকার ছেলেপেলেরা তো, তারা তো ভাবতেই পারবে না যে অতটা যোগ একসঙ্গে করা যায়। কিন্তু তখন আমি দেখতাম যে মুহূর্তের মধ্যে যোগগুলো করে ফেলে কত টাকা বলে দিচ্ছে। ঠিক। সে 5,000 টাকা হোক, 10,000 টাকা হোক। হ্যাঁ, এবং সে একটা অদ্ভুত স্টাইল ছিল, একদম। মানে পরপর লাইন ধরে ধরে কিভাবে যে গুনতো এখনো স্যার করেন অনেকে, আমি দেখেছি স্যার, মানে গ্রোসারি শপে বা ইত্যাদি আমি দেখেছি ওই যোগটা কিন্তু খুব ফাস্ট তারা এখনো করতে পারেন, মানে এই প্রজন্মেরও অনেকে। হ্যাঁ, এখন গণনা যন্ত্র এসে গেছে, এখন তো মানুষ ভীষণ গণনা নির্ভর। ফলে যেটা হচ্ছে, ক্রমশ আমাদের সংস্কৃতিতে কিন্তু মস্তিষ্কের ব্যবহার যে পরিমাণে ছিল, এখন মস্তিষ্কের ব্যবহার তুলনায় কমে গেছে, বোঝা যায়। ঠিক। আর কারণ আমরা এই যে ক্রমশ যন্ত্র নির্ভর হয়ে পড়ছি। আর এই যে নববর্ষ, এই যে পুজো, এই যে চান্দ্রমাস, এই যে সৌরমাস, এই যে তিথি নক্ষত্র, এইসব নিয়ে মানুষ নিজেদের জীবনযাত্রাকে পরিচালিত করত। ধরো কোনো একজন ভাবছে যে আমি একটা ব্যবসা করব, সে ভেবে নিচ্ছে ঠিক আছে ধারে দেব, কিন্তু অদ্ভুতভাবে একটা কথা তুমি দেখবে দোকানে আজকাল, কারণ আগে থেকেই চালু থাকে, আজ নগদ কাল ধার, ধারের পায়ে নমস্কার। মানে ধার না করে যদি কেউ নগদ নেয় তাহলে ভালো হয়, কিন্তু তার মানে এই নয়। বিশেষ করে বস্তি অঞ্চলে এখনো দেখবে যে গরিব মানুষরা কিন্তু সারা বছরের মাল নিয়ে যায়, জিনিসপত্র কেনে, এবং একসঙ্গে টাকা সবসময় টাকা দিতে পারে না, বাড়ির বাচ্চারা এসে নিয়ে যাচ্ছে, এবং সেখানে সম্পর্কগুলো অদ্ভুত। কাকা, চাচা, দাদু, এইসব তাদের কাছ থেকে জিনিস নিয়ে চলে যায়, তারা হিসেবটা লিখে রাখে। এই যে পরস্পরের প্রতি বিশ্বাস, আমি এই জায়গাটাতে আসবো। বাঙালি সংস্কৃতিতে এই বিশ্বাসের জায়গাটা, যেটা যার উপরে দাঁড়িয়ে এই সংস্কৃতিটা এক জায়গায় হয়েছে, আমরা হিন্দু মুসলিম এসব দেখতাম। হ্যাঁ, এবং আমি সেটাই স্যার বলতে চাচ্ছিলাম, সত্যি বলতো বাংলাদেশে যেভাবে নববর্ষ পালন হয়, ধরো সকালবেলা এরা বেরিয়ে পড়েছে, এবং পান্তা ভাত খাওয়া কিন্তু একটা মাস্ট বাংলাদেশ। ঠিক। তারা বাংলাদেশে মিছিল করবে, বেরোবে, শাঁখ বাজাবে, যাবে, ঘুরে আসবে, তারপরে এসে পান্তা ভাত খাবে। অর্থাৎ অদ্ভুতভাবে এই যে আমরা বলি মাঝে মাঝে এই ধর্মের ব্যাপারগুলো আসে। বাংলাদেশ তো মুসলিম প্রধান দেশ, সেখানে যদি ঢাকা শহরে তুমি যাও, আমি একবার গিয়েছিলাম, আমি দেখেছি নববর্ষ তারা যেভাবে পালন করে সেটা বিশ্বাস করা যায় না। লাল পেড়ে শাড়ি পরে মেয়েরা বেরোচ্ছে, ছেলেরা পাজামা পাঞ্জাবি পরে, ধুতি পাঞ্জাবি পরে বেরোচ্ছে, তারপরে বাড়িতে পান্তা ভাত খাওয়া হচ্ছে, সবাই একটা হই হই করছে, নেমন্তন্ন বাড়িতে সবাই যাচ্ছে, একটা উৎসবের ব্যাপার। আমি কলকাতা থেকে হলে সকালবেলাতে কিছু লোক হয়তো দোকানে যায়, ওই বইয়ের দোকানে যায়, বই কেনে, বা সেখানে সবাই আসেন, পুজো টুজো সেরে এসে বসেন, আমরাও যাই, আড্ডা মারি, লেখকরা এক জায়গায় থাকে, প্রকাশকরা এক জায়গায় থাকে, আবার পাঠকরাও আসেন, ফলে একটা অন্য সম্মিলনের মতো একটা হয়। সেইটুকুর বাদ দিলে আমরা খুব একটা বাংলা সংস্কৃতিতে, বাঙালি সংস্কৃতিতে, পশ্চিমবঙ্গে আমরা কিন্তু পয়লা বৈশাখ
যেটাকে আমরা পহেলা বৈশাখ শুরু হয়েছিল আকবরের আমলে, সেটা কিন্তু এখন আর পালিত হয় না। এবং মজার ব্যাপার যে স্যার, এই যে আপনি বাংলাদেশের কথা বললেন, এবার বাংলাদেশ মুসলমান অধ্যুষিত একটি দেশ, তাহলে তাদের মাসের হিসেবটা সাধারণত চান্দ্র মাসেই থাকার কথা ছিল, কিন্তু এই যে পয়লা বৈশাখ সেটা যে সৌর মাস, তাহলে এখানেও কিন্তু চান্দ্র মাস বনাম সৌর মাসের কোনো বিরোধ সেখানে তৈরি হলো না। দেখো, ঈদ কিন্তু ওরা চান্দ্র মাস দিয়েই করছে। এই যে মিশ্রণ, এই যে মিশ্রিত সংস্কৃতি, এটার উপরেই তো বাংলা সংস্কৃতি, মানে সময়টাও মিশে যাচ্ছে আর কি, ভাষা সংস্কৃতি দুটোর যে সম্মেলন ঘটছে, এটা তো এইসব উৎসব উপলক্ষেই বোঝা যায়। একটা জায়গায় আমি পূর্ববঙ্গে, এখানেও ইদানিং চালু হয়েছে, আমি দুর্গা মণ্ডপে দেখলাম বড় বড় করে লেখা আছে, ধর্ম যার যার, উৎসব সবাকার। এবং সেখানে সবাই যাচ্ছে, ঢাকার যে বিখ্যাত মন্দির, দুর্গা মন্দির, সেখানে সবাই যাচ্ছে। মেয়েরা দেখলাম প্রতিযোগিতা করছে, মালা গাঁথার প্রতিযোগিতা। এখানে খুব একটা মালা গাঁথার প্রতিযোগিতা আমি দেখি না, ওখানে দেখেছি কে আগে কটা মালা গাঁথতে পারবে। তো পূর্ববঙ্গে এখনও এবং হিন্দুরা যারা আছে তারাও এইসব ব্রত অনুষ্ঠান পালন করেন, এবং এখানে সেটা তুলনায় কমে গেছে এখন। হিন্দু মুসলমান সংস্কৃতি মিশে যাওয়া তো স্যার, আমরা কুচবিহারের যে বিখ্যাত মদনমোহন মন্দির এবং তার যে মেলা হয়, তো সেই মেলাতে একটি মুসলিম পরিবার, তারা তো জেনারেশন আফটার জেনারেশন ধরে ওদের ওই যে একটা চক্রের মতন তৈরি হয়, মানে যেটা অনেকটা আমাদের বুদ্ধিস্ট প্রেয়ার হুইলের মতন, কিন্তু অনেক বড়, এবং সেটা ওই কাগজ ইত্যাদি এইসব মেটেরিয়াল দিয়ে তৈরি হয়। তার ফলে ওই যে বাঁশ বেত কাগজ দিয়ে তৈরি হচ্ছে, ওটা তো সাস্টেনেবল না, ওটা শেষ হয়ে গেলে শেষ হয়ে গেল, আবার পরের বছর নতুন করে বানাতে হবে, কারণ তার ওয়্যার অ্যান্ড টিয়ার আছে, ছিঁড়ে যাবে। এই কাজটা কিন্তু ওখানে থেকে বছরের পর বছর, মানে জেনারেশন আফটার জেনারেশন, এই কাজটা কিন্তু করে একটা মুসলমান পরিবার। হ্যাঁ, এটা হতে হবে, কারণ বাংলাদেশেও তো এই সময় পয়লা বৈশাখে বই বেরোয়, ঠিক, এবং সেখানেও প্রকাশক পাড়া আছে, সেখানে সবাই সেজেগুজে যায়, গিয়ে বই কেনে, আমি দেখেছি নিচে। ঠিক, ফলে বাঙালি যেখানে আছে সেখানে কয়েকটা সংস্কৃতি, এখনও সংস্কৃতির কতগুলো ধারা প্রবাহিত হচ্ছে, সেটা কিন্তু দেখা যায়। তার মধ্যে অবশ্যই নববর্ষ, পয়লা বৈশাখ, আমরা মজা করে বলতাম একলা বৈশাখ। তো এই একলা বৈশাখ একা থাকে না, এই একলা বৈশাখে আমরা সবাই এক জায়গায় হই, এটা নিশ্চয়ই আমাদের কাছে আনন্দের ব্যাপার, এটা অস্বীকার করা যাবে না। তবে এখন কি স্যার মাঝে মাঝে মনে হয় না যে একলা বৈশাখ সত্যিই মাঝে মাঝে একলা বৈশাখ হয়ে যাচ্ছে? আমরা এই যে বাঙালিরা, তারা যতক্ষণভাবে সামাজিক বলে নিজেদের যতটা প্রমাণ করার চেষ্টা করি, সেই সামাজিকতা বা সামাজিক থাকার তো জায়গাটা হয়ে গেছে স্যার সোশ্যাল মিডিয়া। অর্থাৎ আত্মীয়র বাড়িতে, বন্ধুর বাড়িতে, বা আত্মীয় বন্ধু মিলে, সেটা কলকাতার কফি হাউস হতে পারে বা যে কোনো একটা পাড়ার চায়ের দোকান হতে পারে, সেখানে যে যোগাযোগটা ইত্যাদি, যেটা অনেক বেশি একটা সময় পর্যন্ত ছিল, সেটার থেকে কি স্যার আমরা সরে গিয়ে ওই একলা বৈশাখে একলা বসে সোশ্যাল মিডিয়াতে দু চারটে পোস্ট করছি এবং লাইক পাচ্ছি? আসলে আমাদের সংস্কৃতির ধারাটা তো অনেক বদলে গেছে। তার একটা বড় কারণ বোধ হয় অর্থনীতি। বাঙালি অর্থনৈতিকভাবে পশ্চাৎপদ হয়েছে, আর দেখা যাবে যেখানে অর্থপ্রবাহ একটু বেশি, সেখানকার মানুষরা কিন্তু এইসব উৎসব বেশি পালন করে, কেননা তাদের সময় আছে, তারা সেইভাবে। আর একটা জিনিস হচ্ছে যে সংঘবদ্ধতা। কি করে জানো, বাঙালি সমাজে আয় সবে বেঁধে থাকি, আমরা মুখে বলি ঠিক, কিন্তু আমরা কি বেঁধে সত্যি থাকতে পারি? আমাদের সেই সংঘবদ্ধতাটা একটু নষ্ট হয়ে যায়নি? আমরা কিভাবে জানো, আমি জানি না, আমরা একলা হয়ে গেলাম। এবং প্রত্যেকটা পরিবার, এমনকি তুমি ভেবে দেখো যে এখন আর যৌথ পরিবার নেই না। আজকে পয়লা বৈশাখে যে বাচ্চারা হই হই করবে, দাদু দিদিমারা দেখবে, জামা কাপড় কেনা হবে, সবাই আনন্দ করবে, রান্না হবে, সেই সংস্কৃতিটা কিন্তু বাঙালির মধ্যে আর নেই। আর
কলকাতা তো নেই, কলকাতাতে তো একমাত্র বাঙালি ছাড়া কেউ পয়লা বৈশাখ পালন করে না। ফলে কলকাতার সংস্কৃতিটা একটু একটু করে অন্যরকম হয়ে যাচ্ছে। এবং রাজনীতির সঙ্গে উৎসব বা অস্মিতা, বাঙালি অস্মিতা, আরে বাংলায় আছে বাঙালি অস্মিতা তো খুব স্বাভাবিক ব্যাপার। সেখানকার জনরুচি, পোশাক, খাওয়া দাওয়া, সে তো একটা অন্য, যেখানে যাবে তুমি সেখানে একটা খাবার দাবার অন্যরকম হয়। বাঙালির খাবার একরকম, মাছে ভাতে বাঙালি বলে কথা বলে থাকি। তো সেই খাবার তো আলাদা স্বাদ, আলাদা সব কিছু। তুমি যখন তামিলনাড়ুতে যাবে তো নিশ্চয়ই তুমি এই একই খাবার অন্যরকমভাবে তুমি পাবে না, যদিও বাঙালিরা যেখানে যায় সেখানে গিয়ে বাঙালি খাবার করে। দাদা বৌদির হোটেল হয় একদম একটা মাছ ভাত বলে চিৎকার শোনা যায়। যেন বাঙালি ভ্রমণ প্রিয়, এটা অস্বীকার করা যাবে না, এখনও তাই। বাঙালি খেতে পারুক আর না পারুক, তারা কিন্তু বেড়াতে যেতে ভালোবাসে, মানে এখন, এবং সেটা যার যার সামর্থ্য, পরিধিঘাট থেকে শুরু করে মালদ্বীপ পর্যন্ত। আবার তার সঙ্গে আবার বাঙালি পর্বত আরোহণও করছে, পর্বত শৃঙ্গে গিয়ে উঠছে, ঠিক সমুদ্রে গিয়ে ডিপ ওয়াটার করতে গিয়ে একসময় অনেকে মারাও যাচ্ছে, অস্বীকার করা যাবে না। ঠিকই। তো এইটা সবটা মিলে বাঙালি এখনো কিছু পরিমাণে তার উৎসব, তার সংস্কৃতি, তার সাহিত্য, তার ভাষাকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু কতদিন সেটা রাখা যাবে, কারণ আমার একটা সমালোচনা আছে ব্যাপারে। এখন একটা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে গেলে, তার ধারাকে বজায় রাখতে গেলে, সেখানে রাজনৈতিক সমাজের একটা দায়িত্ব থাকে অবশ্যই, এবং রাষ্ট্রেরও একটা ভূমিকা থাকে, রাজ্যেরও একটা ভূমিকা থাকে। ক্রমান্বয়ে দেখা যাবে যে একটা সময়ে যে আমরা নির্বাচন ইত্যাদি হচ্ছে, এই সময়টাতে আমরা দেখতে পাচ্ছি অনেক কিছু, প্রচুর বক্তৃতা হচ্ছে, এই হচ্ছে তাই হচ্ছে। কিন্তু এইটা যখন শেষ হয়ে যাবে, সেটাও নাকি একটা উৎসব, সবাই বলে সেটা নাকি গণতন্ত্রের উৎসব। সেই গণতন্ত্রের উৎসব যে চেহারা নিয়েছে, যদি তুমি আমাকে বলো যে আপনি কোন উৎসবে বেশি আনন্দিত হবেন, তাহলে আমি বলবো এই গণতন্ত্রের উৎসবের থেকে আমি কিন্তু নববর্ষের উৎসবে আমি অনেক বেশি আগ্রহী। কারণ গণতন্ত্রের উৎসবটা এখন উৎসব নেই, সেটা হয়ে গেছে মানুষের আকাঙ্ক্ষা, মানুষের লোভ, মানুষের নিরংসা, মানুষের ক্ষমতার লোভ, এর একটা কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে এই গণতন্ত্রের উৎসব। সেটা খুব দুঃখের ব্যাপার। আশা করি তার থেকে একসময় বাঙালি অন্যরকম হবে, কারণ একসময় যখন আমরা দেখেছি আগে, তখন এই গণতন্ত্রের উৎসবটা সেরকমই ছিল। বিরোধী দলরা পরস্পরের সঙ্গে হানাহানি করতো না, ঠিক, তারা পরস্পরের সঙ্গে দেখা হলে হাসতো, কথা বলতো। একই বিরোধী দল এবং শাসক দল একই বাড়িতে যেত, এই যে বৌদি আসলাম বলতো। সেই সংস্কৃতিটা আস্তে আস্তে নষ্ট হয়েছে, এবং আমরা পরস্পরের প্রতি যে ঘৃণা সঞ্চার করছি, সেই গণতন্ত্রের উৎসবের থেকে আমি পয়লা বৈশাখের উৎসবে একলা হলেও ঠিক আছে। নমস্কার। অনুষ্টুপ পত্রিকা থেকে আয়োজিত বই পড়া বই পাড়া সংক্রান্ত আলোচনায় আমরা বাংলা নববর্ষ নিয়ে যে আলোচনা এতক্ষণ করছিলাম, সেটি আরও একটু বাকি থেকে গেল। পরবর্তী পর্বে আমরা এই আলোচনাটি আপনাদের শোনাব। আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। নমস্কার।